25 ফেব্রুয়ারি 2009 পিলখানার বাতাসে এক অশুভ গুঞ্জন ভেসে উঠেছিল। এক গুজব, মেজর জেনারেল শাকিল আহমেদ কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন। কিন্তু এই গুজব কি ছিল শুধুই মিথ্যা, নাকি এর পেছনে ছিল কিছু গভীর ষড়যন্ত্র? দরবার হলের মঞ্চে যখন শাকিল আহমেদ কথা বলছিলেন, তখনই হঠাৎ অস্ত্র হাতে এক সিপাহী তার দিকে তাক করল। পরিণতি, রক্তে ভেসে গেল পিলখানা। কিন্তু সেনাবাহিনী, সরকার কোথায় ছিল তারা? কি হয়েছিল সেই দিন? কেন সবাই নীরব ছিল? এই ছিল সেই প্রশ্ন, যার উত্তর আজও খুঁজে পাওয়া যায়নি। আজ আমরা জানব সেই দিনের অন্ধকার সত্য। 25 ফেব্রুয়ারির আগে থেকেই একটা মিথ্যা ছড়িয়েছিল বিডিআর জওয়ানদের মাঝে। মেজর জেনারেল শাকিল আহমেদ নাকি বিডিআরের ডাল ভাত কর্মসূচির 300 কোটি টাকা আত্মসাৎ করেছেন। সেই রাগে ফুঁসছিল বিডিআররা। তাছাড়া আর্মিদের সাথে বেতন বৈষম্য, জাতিসংঘ মিশনে যেতে না দেওয়া, রেশনের সুবিধা থেকে বঞ্চিত করা, সব মিলিয়ে বিডিআরদের মধ্যে ছিল ক্ষোভ। কিন্তু সেই ক্ষোভ কি 57 জন আর্মি অফিসারকে হত্যার মতো বিশাল ছিল? সকাল 9টা পিলখানার দরবার হলে শুরু হলো বার্ষিক সমাবেশ। সারা দেশ থেকে আসা 2560 জন বিডিআর সদস্য, জেসিও, এনসিও সবাই উপস্থিত। ঠিক তখনই যখন বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ বক্তব্য দিচ্ছিলেন, সিপাহী মঈন হঠাৎ মঞ্চে উঠে তার দিকে অস্ত্র তাক করল। কিন্তু ব্রিগেডিয়ার জেনারেল এম এ বারি সজোরে ধাক্কা দিয়ে মঈনকে ফেলে দিলেন, জুতার ফিতা দিয়ে হাত বাঁধলেন। মুহূর্তের জন্য মনে হলো পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে, কিন্তু বাস্তবতা ছিল আরো ভয়াবহ। দরবার হলের দরজাগুলো ভেঙে ঢুকে পড়ল একদল সশস্ত্র বিদ্রোহী। মেজর জেনারেল শাকিল আহমেদ দ্রুত ফোন করলেন সেনাবাহিনীর তৎকালীন প্রধান মঈনুদ্দিন আহমেদকে। সেনা পাঠানোর জন্য অনুরোধ করলেন, কিন্তু সেনাবাহিনী তখনও কোনো সিদ্ধান্ত নেয়নি। এরপর তিনি র্যাব প্রধানকে ফোন করে সাহায্য চাইলেন, কিন্তু অবাক করা বিষয়, কোথাও কোনো তড়িৎ প্রতিক্রিয়া দেখা গেল না। কেন? ঠিক 9:40 দরবার হল ঘিরে ফেলা হলো। বিদ্রোহীরা লাল কাপড় দিয়ে মুখ ঢেকে নিল। তাদের হাতের অস্ত্র তখন আগ্নেয়গিরির মতো জ্বলছে। 10:20 শাকিল আহমেদ জানতে চাইলেন কেউ কি তাদের উদ্ধারের জন্য এগিয়ে আসছে, কিন্তু কোনো সাড়া নেই। 10:30টায় বিদ্রোহীরা সেনা কর্মকর্তাদের ব্যাজ খুলে নিল। এরপর এক লাইনে দাঁড় করিয়ে একে একে তাদের হত্যা করা হলো। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি চালানো হলো। কেউ কেউ মাটিতে লুটিয়ে পড়লেন, কেউ মরার আগে শেষবারের মতো পরিবারের কথা মনে করলেন। ঢাকার বাইরে থেকে সেনাবাহিনী সাজোয়া যান ও ভারী অস্ত্র নিয়ে পিলখানার দিকে রওনা দিল। বেলা 11টার মধ্যে তারা ধানমন্ডি ও নীলক্ষেত মোড়ে অবস্থান নিল। কিন্তু তারা সরাসরি হস্তক্ষেপ করল না। কেন? সরকারের আদেশ কি তাদের ঠেকিয়ে রেখেছিল? একটি গুজব ছড়াতে থাকলো, ভারত বাংলাদেশকে চাপ দিচ্ছে যেন সেনা হস্তক্ষেপ না করে। পরে জানা যায় ভারত সত্যি সেনাপ্রধান মঈনুদ্দিন আহমেদকে হুঁশিয়ারি দিয়েছিল, এমনকি প্যারাট্রুপারও প্রস্তুত রেখেছিল, যাতে শেখ হাসিনা সরকার টিকিয়ে রাখা যায়। বেলা গড়ালো। যুবলীগ নেতা জাহাঙ্গীর কবির নানক ও হুইপ মির্জা আজম পিলখানায় গেলেন। তারা বিদ্রোহীদের শান্ত করতে বললেন। কিন্তু তারা কি আদৌ বিদ্রোহীদের থামাতে চেয়েছিলেন, নাকি পরিস্থিতিকে রাজনৈতিকভাবে ব্যবহার করছিলেন? এত রক্তপাতের মাঝেও সরকার কিভাবে নীরব দর্শকের ভূমিকায় ছিল? তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তখন কি করছিলেন? কেন তিনি সেনাবাহিনীকে দ্রুত পদক্ষেপ নিতে বললেন না? বিদ্রোহীরা আত্মসমর্পণের সময়ও কেন কোনো শক্তি প্রয়োগ করা হয়নি? সন্ধ্যা নামতেই বিদ্রোহীরা পিলখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করল। মৃতদেহ মাটিতে পুঁতে ফেলা হলো। নর্দমায় লুকানো হলো সেনা কর্মকর্তাদের শরীরের অংশ। কিছু মরদেহ পোড়ানো হলো, যেন কোনো প্রমাণ না থাকে। 26 ফেব্রুয়ারি রাতে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন পিলখানায় গেলেন। বিদ্রোহীরা আত্মসমর্পণ করল, অস্ত্র জমা দিল। কিন্তু সেনা কর্মকর্তাদের জীবিত উদ্ধারের জন্য তখনও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তারা বেঁচে আছে নাকি মরে গেছে তার কোনো খোঁজ নেওয়া হয়নি। 27 ফেব্রুয়ারি পুলিশ পিলখানার নিয়ন্ত্রণ নিল। গণকবর থেকে বেরিয়ে এলো মৃতদেহের সারি। নর্দমায়, বাংকারে, পুরনো ছায়াস্তূপে পড়েছিল রক্তমাখা ইতিহাস। কেন 25 ফেব্রুয়ারি দুপুরে জয় বাংলা জয় বিডিআর স্লোগান দেওয়া হলো? কারা বিদ্রোহীদের মদত দিচ্ছিল? কেন সেনাবাহিনীকে বাধা দেওয়া হলো? তদন্ত প্রতিবেদনের তথ্য অনুসারে বিদ্রোহের আগে থেকেই কিছু রাজনীতিবিদের সঙ্গে বিডিআর সদস্যদের গোপন যোগাযোগ ছিল। আনিসুজ্জামান খানের তদন্ত রিপোর্ট অনুযায়ী শেখ ফজলে কবির তাপস, মির্জা আজম, জাহাঙ্গীর কবির নানক ও শেখ সেলিমের নাম উঠে এসেছে। 27-28 তারিখের দিকে সেনাপ্রধান ঢাকা অঞ্চলের সকল অফিসারদের ডেকে বক্তব্য রাখতে চান, কিন্তু সেনারা তাকে প্রশ্নবাণে জর্জরিত করে। একই ঘটনা ঘটে যখন প্রধানমন্ত্রী তাদের শান্ত করার জন্য যায় সেখানে। সেনা অফিসাররা জিজ্ঞেস করে হাসিনা কেন কোনো ব্যবস্থা নেয়নি, কেন তাদেরকে যেতে দেওয়া হয়নি।
কেন 22 তারিখেই তাদের পিলখানায় যেতে নিষেধ করে দেওয়া হয়েছিল? হাসিনা বলে, আপনাদের কাছে ভুল তথ্য আছে। তখন সব সেনারা এক বাক্যে না না বলে চিৎকার করে ওঠে। 57 জন সেনা কর্মকর্তা, 74 জনের নির্মম মৃত্যু। 1971-এর মুক্তিযুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনী যেখানে 51 জন অফিসার হারিয়েছিল, সেখানে মাত্র 2 দিনে হারালো আরও বেশি। প্রথমে মনে করা হয়েছিল বিডিআর সদস্যদের বেতন ও সুযোগ সুবিধা নিয়ে অসন্তোষই বিদ্রোহের কারণ। তবে তদন্তে উঠে আসে ভিন্ন চিত্র। নিউ ইয়র্ক টাইমসে উল্লেখ করা হয়, বিদ্রোহের কয়েকদিন আগে পিলখানায় কিছু অজ্ঞাতনামা ব্যক্তির আনাগোনা ছিল, যাদের পরিচয় আজও অজানা। বিদ্রোহের পর সরকার তদন্ত কমিটি গঠন করলেও শুরুতেই গুরুত্বপূর্ণ নথি ও সিসিটিভি ফুটেজ রহস্যজনকভাবে উধাও হয়ে যায়। দ্য গার্ডিয়ান বলছে, তদন্তকারীরা সন্দেহ করছেন এই বিদ্রোহের পেছনে আন্তর্জাতিক ষড়যন্ত্র থাকতে পারে। তাহলে আসল সত্য কি? টাইম ম্যাগাজিনের একটি অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়, বিদ্রোহের কয়েকদিন আগে কিছু বিদেশি নাগরিক ঢাকায় প্রবেশ করে। তাদের মধ্যে কয়েকজনের সঙ্গে স্থানীয় রাজনৈতিক নেতাদের যোগাযোগ ছিল। তবে এই তথ্যের সত্যতা আজও প্রমাণিত হয়নি। 2013 সালে বিশেষ আদালতে 152 জন বিডিআর সদস্যকে মৃত্যুদণ্ড ও 424 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। তবে হিউম্যান রাইটস ওয়াচের একটি প্রতিবেদনে অভিযোগ করা হয়, এই বিচার প্রক্রিয়ায় মানবাধিকার লঙ্ঘিত হয়েছে এবং অনেক নিরপরাধ ব্যক্তি শাস্তি পেয়েছেন। আসল দোষীরা কি গ্রেফতার হয়েছিল? 2024 সালের ডিসেম্বরে অন্তর্বর্তী সরকার নতুন করে 7 সদস্যের স্বাধীন তদন্ত কমিশন গঠন করে। এই কমিশনে প্রধান করা হয় বিডিআরের সাবেক মহাপরিচালক ALM ফজলুর রহমানকে। কমিশনকে 90 দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। কিন্তু এদিকে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানেরও যেন কোনো ভ্রুক্ষেপ নেই। সম্প্রতি এক বক্তব্যে স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, বিডিআর বিদ্রোহ নিয়ে ঘাটাঘাটি না করতে। তাহলে কি সেখানে আসলেই কোনো গাহিম করার সত্য লুকিয়ে আছে? বিদ্রোহে 16 বছর পরও অনেক প্রশ্নের উত্তর মেলেনি। এই বিদ্রোহের আসল মাস্টারমাইন্ড কারা? আন্তর্জাতিক কোনো শক্তি কি এই বিদ্রোহে মদত দিয়েছিল? ওয়াশিংটন পোস্টের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়, বিদ্রোহের আগে ও পরে কিছু আন্তর্জাতিক ব্যাংক অ্যাকাউন্টে অস্বাভাবিক লেনদেন হয়েছে, যা এই বিদ্রোহের সঙ্গে সম্পর্কিত হতে পারে। পিলখানা হত্যাকাণ্ডের পর বিডিআরের নাম বদলে বিজিবি রাখা হলো, কিন্তু নতুন বাহিনী ভারত বাংলাদেশ সীমান্তে কতটা শক্তিশালী হলো? 2009 থেকে 2017 সালের মধ্যে প্রায় 300 বাংলাদেশি সীমান্তে হত্যা করল বিএসএফ, কিন্তু বিজেপি নিশ্চুপ। কেন? তবে এই কথা নিশ্চিত, পিলখানার সেই রক্তাক্ত স্মৃতি আজও বাংলাদেশের প্রতিটি কোনায় বয়ে বেড়াচ্ছে। ইতিহাসের পাতা হয়তো চাপা পড়ে যেতে পারে, কিন্তু রক্তের দাগ কখনো মুছে যায় না। যদি আপনি আরও এমন চমকপ্রদ তথ্য পেতে চান, তবে সাবস্ক্রাইব করুন, লাইক দিন এবং শেয়ার করুন, কারণ সামনে আরও রহস্যময় ঘটনা অপেক্ষা করছে।